13ই মার্চ বিশ্ব কিডনি দিবস। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এরিটাগেল অ্যান্ড ক্রনিক কেয়ার ডিভিশন অফ এরিস্টা ফার্মা লিমিটেড নিবেদিত সুস্বাস্থ্য প্রতিদিন প্রতিক্ষণ এই অনুষ্ঠানে। আমি নুসরাত জাহান দীপা আপনাদের সঙ্গে রয়েছি। সুপ্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো বিশ্ব কিডনি দিবস নিয়ে, সেই সাথে বিশ্ব কিডনি দিবসের প্রতিপাদ্য বিষয় কি, এবং সেই সাথে এই যে প্রতিনিয়ত কিডনি রোগীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কেন বৃদ্ধি পাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। এবং আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করার পূর্বে চলুন দর্শক আমরা পরিচিত হয়ে নিই আমাদের সেই অতিথিদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর শামীম আহমেদ, প্রাক্তন পরিচালক, জাতীয় কিডনি ইনস্টিটিউট। এবং আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন, তিনি হলেন ডক্টর ইউসা আনসারি, সহযোগী অধ্যাপক, নেফ্রোলজি বিভাগ, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ। স্যার, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ। স্যার, প্রথমে ডক্টর শামীম আহমেদ, আপনার কাছে একটু জানতে চাই, যেহেতু আজ বিশ্ব কিডনি দিবস, এবারের বিশ্ব কিডনি দিবসের প্রতিপাদ্য বিষয় কি? আমরা প্রতি বছর এই কিডনি দিবস, বিশ্ব কিডনি দিবস উদযাপন করে থাকি বৃহস্পতিবার 13ই মার্চ। এটার উদ্দেশ্য হলো জনগণের কিডনি রোগ সম্বন্ধে সচেতন করা, এবং আমরা প্রত্যেকবারই এই আলোচনা করি। এবার একটা প্রতিবদ্ধ বিষয় হলো আপনি আপনার কিডনি সম্বন্ধে জানেন, আপনার কিডনিটা ভালো আছে কিনা, খুব সিম্পল ওয়েতে কিন্তু জানা যায়। তবে এবারের যে বিষয় খুবই যৌক্তিক এবং খুবই সিম্পল, যে আপনার কিডনিটি সুস্থ আছে কিনা, যদি থাকে তাকে শনাক্ত করুন এবং কিডনি স্বাস্থ্য সুরক্ষা করুন। এখন আপনি কিভাবে জানতে পারবেন আপনার কিডনি? ভেরি সিম্পল। আমরা বলি যে 5টা রোগের জন্য কিডনি বিকল হয়। প্রথম হলো ডায়াবেটিস, আপনি জানেন ডায়াবেটিস কিন্তু এখন একটা ইপিডেমিক ফর্মে। দ্বিতীয় হলো উচ্চ রক্তচাপ। তৃতীয় হলো একটা রোগ যেটা নেফ্রাইটিস বলি, কিডনির ছাঁকনিতে একটা প্রদাহ করে, প্রোটিন লিক করে, ব্লাডে অ্যালবুমিন কমে যায় এবং শরীরে পানি আসে। চতুর্থ হলো আপনার জন্মগত রোগ, কিছু পলিসিস্টিক কিডনি ডিজিজ আছে, দুইটা কিডনি অসংখ্য সিস্ট থাকে, কিডনিটা বেশি সিস্ট থাকলে কিডনি কাজ করার ওই ক্ষমতা থাকে না, তখন আস্তে আস্তে, এবং জন্মগত রোগের সাথে তার স্টোন হয়, হেমাচুরি হয়, তারপরে ব্লিডিং হয়, ব্লাড প্রেশার হয়। তারপরে একটা হলো যে রাস্তা ব্লক, অবস্ট্রাকশন, সেটা পাথর দিয়ে হতে পারে, অথবা প্রোস্টেট গ্ল্যান্ড ছেলেদের বড় হতে পারে, অথবা যে কোনো কারণে যদি কিডনি, মূত্রনালী, মূত্রথলি এর রাস্তা যদি কোনো জায়গায় সরু থাকে, রাস্তা ব্লক থাকলে কিডনি, তাহলে এই 5টা জিনিস যদি জানেন, তাহলে আপনি 90% কিডনি কিন্তু আগেই শনাক্ত করতে পারবো। এবং কিভাবে করবেন? ভেরি সিম্পল। ব্লাড প্রেশার আছে কিনা, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো আমরা যে প্রেশার মানুষের আছে 50% জানে না, আবার যারা জানে তাদের এই যে টার্গেট ব্লাড প্রেশার কত রাখা উচিত সেটা তারা মেনটেন করে না, ধীরে ধীরে কিডনিটা ড্যামেজ হয়। স্যার, সেগুলো আমরা আরো বিস্তারিত জানবো। আমরা চলে যাচ্ছি ডক্টর ইউসা আনসারি স্যার আপনার কাছে। এই যে আমাদের সামান্য জ্বর কাশি যদি হয়, অথবা অ্যান্টিবায়োটিকের দরকার যদি হয়, আমরা কিন্তু ফার্মেসিতে যেই কিন্তু যত্রতত্র ভাবে পেইন কিলার খাচ্ছি, অ্যান্টিবায়োটিক খাচ্ছি। এই ব্যাপারে আপনার কাছে একটু জানতে চাই যে এই যে অ্যান্টিবায়োটিকের কারণে অথবা পেইন কিলারের কারণে কি কিডনির উপরে কোনো ক্ষতিকর প্রভাব পড়তে পারে বা পড়ছে কিনা? তো এটা হতে পারে। বিশেষত হচ্ছে যে রোগী যত্রতত্র ওষুধ কিনে খান, উনি কিন্তু জানেনই না যে ওনার কিডনিতে কোনো সমস্যা আছে কিনা। এমনকি উনি হয়তো জানেনও না যে ওনার হাইপারটেনশন আছে কিনা, ওনার ডায়াবেটিস আছে কিনা, ওনার কোনো কিছু ওনার জানা নেই। এর উপরে যদি উনি ব্যথার ওষুধ খান, সাধারণত ব্যথার ওষুধের কারণে কিডনি রোগ হতে পারে। আর যদি ওনার আগে থেকেই কিডনিতে সামান্যতম সমস্যাও থেকে থাকে, সেটা বেড়ে যেতে পারে। বেশ কিছু অ্যান্টিবায়োটিক রয়েছে যেগুলি নেফ্রোটক্সিক বলি আমরা, বা কিডনির জন্য খারাপ হতে পারে। এবং বিশেষত যাদের আগে থেকেই কিডনি সামান্য দুর্বল, কিডনিটা ক্ষতিগ্রস্ত, তারা যদি নিয়ে থাকেন তাহলে আরও বেশি ক্ষতির কারণ হতে পারে। সুতরাং যত্রতত্র ফার্মেসি থেকে ব্যথার ওষুধ কিনে খাওয়া এবং অ্যান্টিবায়োটিক খাওয়া, তারা আর একটা বড় বিপদের কারণ করেন। সেটা হচ্ছে যে অ্যান্টিবায়োটিকটাও কোর্স কমপ্লিট করেন না, যে কারণে হয় কি, যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, এটা বাংলাদেশে একটা বড় বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে। আগামী দিনে এটা একটু বড় কারণ, আমরা এটা নিয়েও সোচ্চার। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ব্যথার ওষুধ দুইভাবে কিডনির রোগ তৈরি করতে পারে বা কিডনি আক্রান্ত করতে পারে। একটা হচ্ছে যে ওই ব্যথার ওষুধটা আমার কিডনির কাছে কোনো হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন করছে কিনা, বা কোনো ধরনের কিডনিকে ক্ষতিগ্রস্ত করছে কিনা, এরকম যদি হয় তাহলে কিন্তু 1-2 ডোজেই কিডনি ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। সুতরাং আমরা কিন্তু জানি না যে এই ওষুধটি কতটুকু খারাপ করবে। সুতরাং চিকিৎসকের পরামর্শ ব্যতীত, এবং অবশ্যই এমবিবিএস চিকিৎসকের পরামর্শ ব্যতীত, কোনো ধরনের ব্যথার ঔষধ এবং অ্যান্টিবায়োটিক গ্রহণ পরিহার করুন। প্রফেসর আনসারির সাথে দুইটা কথা বলতে চাই। এটা হলো আমাদের দেশে ওয়ার্ল্ড WHO রিপোর্ট অনুযায়ী 50-60% ড্রাগ রেজিস্ট্যান্স কোথায়? কমন গ্রুপ, কুইনোলিন গ্রুপ অ্যান্ড সিপ্লোস্পরিন গ্রুপ। তার মানে আমরা যে ওষুধগুলি এখন ব্যবহার করি,
এইটা 100 ভাগের ভিতরে 60 জন লোকের দিলে কাজ হবে না। এটা নট অনলি ইন আওয়ার কান্ট্রি, থ্রুআউট দ্য ওয়ার্ল্ড। এবং সেটা কেন হয়েছে? ওভার দ্য কাউন্টার অ্যান্টিবায়োটিক্স। ওই যে আমি সেটা হচ্ছে একটা বড়টা, আমি একটা অ্যান্টিবায়োটিক দিলাম, ইউরিনারি ইনফেকশনে ভালো হয়ে গেল, সে নেক্সট টাইমে যখন এই উপসর্গগুলো আবার এই অ্যান্টিবায়োটিক খাচ্ছে এবং উইদাউট কনসার্নিং। ওভার দ্য কাউন্টার ওভার দ্য অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত না, ব্যথার ওষুধ তো মোটেই না। শুধু 3টা ড্রাগ আমরা বলি, একটা অ্যান্টিহিস্টামিন, প্যারাসিটামল আর গ্যাস্ট্রিকের ওষুধ, এই 3টা জিনিস ওরসালাইন খেতে পারে। ওরসালাইন খেতে পারে। আর এছাড়া কোনো ওষুধ ওভার দ্য কাউন্টার খাওয়া উচিত না। এটা দর্শকদের বিশ্ব কিডনি দিবস, এটা ভেরি ইম্পর্টেন্ট মেসেজ, নট টু টেক ওভার দ্য কাউন্টার। খাবেন না, আপনি ডাক্তার কাছে যান, কারণ এখন উপজেলা গ্রামে সব জায়গায় ডাক্তার আছেন বা মেডিকেল প্যারামেডিক্স আছে, গো দেয়ার, অ্যাটলিস্ট তখন একটু সচেতন হবে এই অ্যান্টিবায়োটিক্স বা নন স্টেরয়েড ইনফ্ল্যামেটরি ড্রাগস, ভেরি ইম্পর্টেন্ট। আজকে এই যে বিশ্ব কিডনি দিবস, নিশ্চয়ই আপনাদের বিভিন্ন ধরনের কর্মসূচি রয়েছে। আমরা প্রতি বছর বিশ্ব কিডনি দিবস উদযাপন করে থাকি। ISN ইন্টারন্যাশনাল সোসাইটি অফ নেফ্রোলজি, আমার মনে হয় বিশ্বের 120টা দেশ একই দিনে কিন্তু এই বিশ্ব কিডনি দিবস পালিত হচ্ছে এবং প্রত্যেক জায়গায় এই অনুষ্ঠানগুলি হচ্ছে। এবং শুধু নয়, এটাও না, আমাদের যেমন বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন আছে, কিডনি ফাউন্ডেশন আছে, বিভিন্ন অর্গানাইজেশন ইন্ডিভিজুয়ালি তারা করতেছেন। প্রথমে আমরা যেটা করি, একটা র্যালি করি মানুষের অ্যাওয়ারনেস তৈরি করার জন্য, তারপর আমরা সেমিনার করি, তারপরে টক শো যেমন আমরা এখানে করতেছি, টক শো, মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইয়েতে সব জায়গায় আমরা এই বিশ্ব কিডনি তো হাইলাইট। মানে কি, উই ওয়ান্ট টু নো দ্যাট আপনি আপনার কিডনিটা সম্বন্ধে জানেন। সিম্পল ওয়েতে আপনি যদি ব্লাড প্রেশারটা দেখেন, আপনার ডায়াবেটিস আছে কিনা, ব্লাড সুগারটা করেন, প্রেশার তো এমনি দেখলেন, ইউরিন টেস্ট করে অ্যালবুমিন যায় কিনা, একটা এক্সরে যদি করেন, পাথর আছে কিনা বুঝতে পারলেন, একটা আলট্রাসাউন্ড করলো, এই 5টা জিনিস করতে আপনার বাংলাদেশের টাকা 1000 টাকার বেশি লাগে না। তাইলে আপনি নিজের সম্বন্ধে জানতে পারলেন। না হলে হঠাৎ করে কি হয়, বিদেশে গেছে, টাকা পয়সা খরচ করে ল্যান্ড করতেছে কিডনির সমস্যা নিয়ে, ওখানে যাওয়ার পর তারা জানেও না, করেও নাই, এরকম বিভিন্ন আমাদের কাছে রুগী আসে। সেই জন্য আমরা বলবো সিম্পল ওয়েতে আপনি আপনার নিজের কিডনিটা জানেন। আমি আমার কিডনিটা জানতে চাই। আরেকটা প্রফেসর উষা, যাদের ডায়াবেটিস আছে, হার্টের প্রবলেম আছে, লিভারের প্রবলেম আছে, বয়স হলে কিন্তু আপনার কিডনির কার্যক্ষমতা অটোমেটিক কমে যায়। সেই ক্ষেত্রে কোনো অ্যান্টিবায়োটিক্স বা ব্যথার ওষুধ খাওয়া এগুলি কিন্তু জানতে হবে। কিন্তু বয়স হলে কী হয়, যেমন আমরা এখন 72 পড়েছি, গিরায় ব্যথা হবে, একটু যে কোনো জায়গায় কোমরে ব্যথা হবে, খেতে হবে, কিন্তু আপনি নিজে জানেন যে আপনার ডায়াবেটিস আছে কিনা, ব্লাড প্রেশার আছে কিনা, কিডনির সমস্যা আছে কিনা। সচেতন থাকলে পরে আপনি একটু রেগুলাইজ লাইফ। স্যার, সেই সাথে বয়স যাদের কম তাদেরও কিন্তু কিডনিজনিত সমস্যা হচ্ছে, কেন হচ্ছে সেটি একটু ডক্টর আনসারী আপনার কাছে একটু জানতে চাই। তরুণদের কিডনি রোগের মূল কারণ হচ্ছে আমাদের দেশে হলো গ্লোমেরুলোনেফ্রাইটিস, এবং কিছু কিছু ক্ষেত্রে এই যে বিভিন্ন ধরনের ওষুধের অপব্যবহার, এবং আমরা বেশ কিছু রোগী পাই তরুণ সমাজের একটা বড় অংশ বিভিন্ন ধরনের নেশাদ্রব্য গ্রহণ করে, সেগুলোরও টক্সিক ইফেক্টে কিডনি নষ্ট হয়। আর একটা হলো যে ছোট বয়সে কিডনি রোগ হওয়ার আর একটা বড় কারণ হচ্ছে কনজেনিটাল ডিজিজ, যে জন্মগত কিডনির ত্রুটি বা কিডনি থেকে যে প্রস্রাব তৈরি হয়, এই প্রস্রাবের ইউরেটার, ইউরিনারি ব্লাডার, এগুলিতে যদি জন্মগত ত্রুটি থাকে, সেক্ষেত্রেও আমরা খুব অল্প বয়সী কিডনির রোগ নিয়ে রোগীকে আমাদের কাছে আসতে দেখি। স্যার, কিডনিজনিত সমস্যার সাথে কি আসলে খাদ্যাভ্যাসের কোনো সম্পর্ক রয়েছে কিনা বা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের কোনো সম্পর্ক রয়েছে কিনা? থাকতে পারে, তবে খুব বেশি পিন পয়েন্ট করে বলা খুব কঠিন। তবে আমরা জানতে পারি, বিভিন্ন সময়ে আমরা মিডিয়াতে দেখি, পত্রিকায় দেখি, খবরে দেখি যে খাদ্যে বিষ, খাদ্যে ভেজাল, ফলে বিষ, বিভিন্ন জায়গায় বিষ। তো আমরা যদি এই বিষ কনজিউম করি, তো আলটিমেটলি আমাদের শরীরে যা কিছুই আমরা গ্রহণ করি না কেন, জিনিসটা যদি বিষাক্ত হয়, তাহলে তাতে কিডনি কিছুটা দুর্বল হবে, ক্ষতিগ্রস্ত হবে, এতে কোনো সন্দেহ নেই। আমরা যদি বিষ গ্রহণ করি, তাহলে কিডনি তাতে ক্ষতিগ্রস্ত হবে। স্যার, বিশ্ব কিডনি দিবস উপলক্ষে আরও বিস্তারিত জানবো আপনাদের কাছ থেকে, তবে এই মুহূর্তে আমরা একটু দেখে নিচ্ছি একজন পাইওনিয়ার চিকিৎসকের পরামর্শ বিশ্ব কিডনি দিবস উপলক্ষে। সুপ্রিয় দর্শক, চলুন আমরা দেখে নিই বিশ্ব কিডনি দিবস উপলক্ষে একজন পাইওনিয়ার চিকিৎসকের কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ। আজ বিশ্ব কিডনি দিবস 13ই মার্চ 2025। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে আপনার কিডনি কি সুস্থ? দ্রুত শনাক্তকরণ করুন এবং কিডনির স্বাস্থ্য সুরক্ষা করুন। আমরা যখন এই ধরনের কথা বলছি, তখন আমাদেরকে জানতে হবে যে বাংলাদেশে আসলে কিডনি রোগের সংখ্যা কত। আমরা জানি যে বাংলাদেশে প্রায় 3 কোটি লোক কোনো না কোনো কিডনি রোগে ভুগে থাকে, এবং এদের প্রধান কারণ হচ্ছে আগে যেখানে নেফ্রাইটিস বা শরীর ফোলার রোগ ছিল,
সেইটা ধীরে ধীরে কমে যাচ্ছে এবং ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের সংখ্যা ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। এর ফলে প্রতি বছরই আমরা দেখতে পাচ্ছি যে কিডনি রোগীর সংখ্যাও বেড়ে যাচ্ছে। বর্তমানে ডায়াবেটিস যেখানে 40% রোগীর হয়ে থাকে, ঠিক তেমনি উচ্চ রক্তচাপ হয়ে থাকে প্রায় 20 থেকে 25%। কিন্তু নেফ্রাইটিসের আধুনিক চিকিৎসার কারণে এই রোগটা ক্রমান্বয়ে 35% থেকে কমে প্রায় 20 থেকে 25% হয়েছে। সুতরাং কিভাবে আমরা এই রোগটাকে প্রিভেন্ট করতে পারবো, কিভাবে আমরা আমাদেরকে সব জায়গায় সুরক্ষা দিতে পারবো, এটাই এবার প্রতিপাদ্য বিষয়। সুতরাং কারো কিডনি রোগ আছে কিনা সেটা জানতে হলে আমরা সাধারণত স্ক্রিনিং প্রোগ্রাম করে থাকি। এই স্ক্রিনিং প্রোগ্রামটা আমরা হসপিটালেও করতে পারি, হসপিটালের বাইরেও করতে পারি এবং গ্রাম এবং শহর পর্যায়ে করে থাকি। এই শনাক্তকরণের পদ্ধতি অত্যন্ত সহজ। আমরা প্রাথমিকভাবে রোগীর বয়স ঠিক করি, সে পুরুষ না মহিলা সেটা ঠিক করি এবং তারপরে তার সাধারণত ইউরিন বা প্রস্রাবটা পরীক্ষা করতে বলি। যদি ইউরিন বা প্রস্রাব পরীক্ষা করে দেখি যে তার প্রস্রাবে অ্যালবুমিন যাচ্ছে, তাহলে আমরা চিন্তা করি যে তার কোনো কিডনি রোগ হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এর সঙ্গে আমরা ব্লাড প্রেশারটা চেক করে থাকি। ব্লাড প্রেশারটা চেক করলে আমরা বুঝতে পারবো সে উচ্চ রক্তচাপে ভুগছে কি না। উচ্চ রক্তচাপে ভুগে যে সে যদি ঔষধ না খায়, তখন তার প্রস্রাবে যদি অ্যালবুমিন নির্গত হয়, সেখানে তাকে উচ্চ রক্তচাপ জনিত কারণে কিডনি রোগ হয়েছে কিনা সেটা ধরা যায়। ঠিক তেমনি আমরা মাল্টিস্টিক্স বা দিয়ে সাধারণত কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা ধরতে পারি তার প্রস্রাবে অ্যালবুমিন যাচ্ছে কিনা, গ্লুকোজ যাচ্ছে কিনা এবং রক্ত যাচ্ছে কিনা। এই একটা স্ট্রিপ দিয়ে সাধারণত 3টে রোগ শনাক্ত করতে পারেন। একটা তার ডায়াবেটিস দেখতে পারেন, যদি ডায়াবেটিস হয় কিডনি রোগের সম্ভাবনা খুবই বেশি থাকবে। আর যদি উচ্চ রক্তচাপের সঙ্গে অ্যালবুমিন যায় তাহলে সেটা হবে উচ্চ রক্তচাপের কারণে কিডনি রোগ। এবং নেফ্রাইটিসের যদি হয় তাহলে প্রায় তার অ্যালবুস্টিক্সে প্রায় 3 থেকে 4+ অ্যালবুমিন নির্গত হবে। কিন্তু দুর্ভাগ্যবশত কিডনি রোগের কোনো উপসর্গ হয় না। যখন একটা মানুষের কিডনি প্রায় 85% নষ্ট হয়ে যায়, তখনই তার কিডনি রোগের উপসর্গ দেখা দেয়। ফলে 50% ডায়াবেটিস রোগ জানেই না যে তার কিডনি রোগ আছে, ঠিক তেমনি 25% রোগ জানেই না যে তার উচ্চ রক্তচাপ রয়েছে। এই যে তারা জানে না, এর ফলে তারা ডাক্তারের শরণাপন্ন হয় না এবং ডাক্তারের শরণাপন্ন না হওয়ার দরুন যখন সেই রোগীটা কোনো ডাক্তারের কাছে আসে, তখন পরীক্ষা করে দেখা যায় যে তার 80 থেকে 85% কিডনি তখন নষ্ট হয়ে গিয়েছে। এই সময়ে আমরা শত চেষ্টা করেও ওই রোগীটাকে সম্পূর্ণ নিরাময় করতে পারি না। সেই জন্যই আমরা বলে থাকি, আপনার যদি বয়স 40 বছরের হয়, আপনার পরিবারে যদি কিডনি রোগ থাকে, আপনি যদি ছোটোকাল থেকে ভালো খাবার, সাধারণ খাবার খেতে না চান, আপনি যদি পোড়া ভাজি বাসি এগুলো খাবার খেয়ে থাকেন, আপনি যদি ব্যথানাশক ওষুধ খান, আপনার প্রয়োজন নাই তবু যদি অ্যান্টিবায়োটিক সেবন করে থাকেন, তাহলে এদের আমরা জানি যে এদের কিডনি রোগের হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি। সেই জন্যই আমরা 40 বছরের উপরে আপনার সিমটম থাকুক বা না থাকুক, আপনার রক্তের ক্রিয়েটিনিন পরীক্ষা করে নেবেন, প্রস্রাবটা পরীক্ষা করে নেবেন, ব্লাড প্রেশারটা চেক আপ করবেন। অন্তত বছরে একবার করে এটা করতে হবে। আপনি লবণ একেবারেই কমিয়ে খাবেন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে যে আপনি মাত্র 1 চা চামচের লবণ ব্যবহার করতে পারবেন। যখন চিনি খাই তখন প্রায় 1 চামচের বেশি চিনি চাতেই খেয়ে থাকি। এবং আপনি যদি সফট ড্রিঙ্কস ইউজ করেন, যেটা বাংলাদেশে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়, তাতে প্রায় 6 থেকে 8 চামচ চিনি থাকে। এর ফলে কিডনি রোগের পরিমাণ সাইলেন্টলি বেড়ে যাচ্ছে। সুতরাং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করুন এবং স্বাস্থ্য সুরক্ষা তৈরি করুন, তাহলে আপনিও ভালো থাকবেন।
তো আমরা দেখে নিলাম বিশ্ব কিডনি দিবস উপলক্ষে একজন পায়োনিয়ার চিকিৎসকের কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ। স্যার, মহিলাদের ক্ষেত্রে রিকারেন্ট ইউরিন ইনফেকশন হয়, এর কারণটা আসলে কি? বিশ্ব কিডনি দিবসে ইউরিটাই ইজ এ কমন প্রবলেম এবং বলা হয় এইটাই সবচেয়ে ইনফেকশন ওয়ার্ল্ডের ভিতরে যত ইনফেকশন হয় ইউরিন ট্রাক ইনফেকশন। ইউরিন ট্রাকটা মানে কি? কিডনি, মূত্রনালী, মূত্রথলি, পেশাব রাস্তা। পিকুলিয়ারিটিস ট্রাকের দেখেন এটা একদিকে বন্ধ, নিচের দিকে খোলা, এবং এইখানে যে ইনফেকশনটা হয় সেটা জীবাণু ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে, ভাইরাস দিয়ে হতে পারে, আর অন্য কিছু দিয়েও হতে পারে, ফাঙ্গাস দিয়ে হতে পারে। কিন্তু মেইন হলো ব্যাকটেরিয়া, সেটা আপনার শরীর থেকে আপনার যায়, অর্থাৎ আমার শরীর থেকে আমার ইনফেকশন হয়। জীবাণুটা পাইনলির থেকে আসে, বাইরের থেকে আসে না কিন্তু, এবং কিডনির এই রাস্তার ভিতরে ঢুকতে পারলে তখন এটা জীবাণুটা করে। কিভাবে করে? ব্লাডারে গেল, এটা মাল্টিপ্লিকেশন হবে। ঢুকলেই কি ইনফেকশন হবে? না, এটা তিনটা ফ্যাক্টর। একটা হলো কতটুকু ব্যাকটেরিয়া ঢুকলো, ভিরুলেন্স অফ দ্য ব্যাকটেরিয়া, মানে এই জীবাণুটা তার রোগ করার ক্ষমতা কি। তৃতীয় হলো বডি ডিফেন্স, যেমন মহিলারা যদি ভালো টয়লেট না পায় পেশাবটা আটকে রাখে, এই যে জীবাণু এটা পলিফারেশন হয়, আপনি পেশাবটা করে দিলেন, বাই ফ্লো জীবাণুটা বের হয়ে গেল, এটা প্রোটিন। তারপরে এটা পেশাবে করলো, পেশাবে যখন করে তখন সিস্টাইটিস বলি, লোয়ার ইন্টেক, এটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে পারে, এমনি উঠতে পারে। জন্মগত দোষের জন্য রিফ্লাক্স, মানে কিডনিতেও একটা মূত্রনালী, মূত্রটা ঢোকার সময় একটা স্ট্রিকচার থাকে, একটা কনস্ট্রিক্ট, এটা যদি নষ্ট হয়ে যায় যে কোনো কারণে বা জন্মগত তাহলে উপরের দিকে উঠবে, কিডনিতে ইনফেকশন হয়, এবং কিডনির ইনফেকশন হলো পাইলোনেফ্রাইন। এটা খুব সিভিয়ার ফর্ম এবং ইট ইজ মেডিকেল ইমার্জেন্সি। এই ইনফেকশনটি থাকে যখন কোনো কমপ্লিকেটেড কোনো ফ্যাক্টর থাকে, যেমন পেশাব রাস্তা স্টোন আছে, রাস্তা সরু আছে, ডায়াবেটিস আছে, ক্রনিক কিডনি ডিস, ইমিউন সাপ্রেসড আছে, ব্যাড হাইজিনিক মেনটেন করতেছে, তাইলে এগুলি বেশি হবে। কাজে দর্শকদের বলি পার্সোনাল হাইজিনটা মেনটেন করবেন, পানিটা বেশি খাবেন জানি পেশাবটা ভালো হয়, রাত্রেবেলা 2 বার ভয়েডিং করবেন জানি আপনার পেশাবটা বের হয়ে যায়, কোনো কনস্টিপেশন থাকলে সেটা বন্ধ রাখবেন, যদি রাস্তা ব্লক থাকে খুলে দিতে হবে, ডায়াবেটিস থাকলে কন্ট্রোল করতে হবে, ইনফেকশন যদি পাওয়া যায় তো। এখন আসেন পানির কথা। পানি আপনি কতটুকু খাবেন? আমরা বলি যে যতটুকু পানি খান আপনি 1.5 লিটার আপনি ইউরিন আউট করলে হলো, অর্থাৎ আপনার প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, মিনারেলস, ভিটামিন যাই খাচ্ছেন, এটা উনি একটু আগে বললেন লিভারে মেটাবলিজম হলো, পেশাব দিয়ে বের হয়ে গেল, তাহলে এটা বের করে দিতে হবে। 1.5 লিটার পেশাব হলে সব বের হয়ে যায় ইউজুয়ালি। যেমন রোজার সময় শেষের দিকে ইউরিনটা কনসেন্ট্রেশন হয়, কিডনির ট্রিমেন্ডাস পাওয়ার। কীরকম পাওয়ার আমি একটু উদাহরণ দিই। 2টা কিডনি 24 ঘন্টায় মানে 180 লিটার ইউরিন ফিল্টার হয়, তা পেশাব হয় 1.5 থেকে 2 লিটার, বাকিটা তো অ্যাবজর্ব করে। তো যখন পানি কম খায় তখন কনসেন্ট্রেটেড ইউরিন হয়, মানে ইউরিনটা একটু ঘনত্ব বাইরে যায়, তখন পেশাবের রাস্তায় গেলে একটু জ্বালা পড়া হয়, সেটা কিন্তু ইনফেকশন না, এটা জ্বালা পড়া। আবার যখন ইফতারি করার সময় পানি খেলেন পেশাবটা আবার সাদা হয়ে গেল। অনেক সময় হলুদ পেশাব দেখে বলে স্যার আমার তো এইটুল, আসলে তা না, এটা কনসেন্ট্রেট ইউরিন। এখন রোজার সময় কি করতে হবে? এই সেহরি আর ইফতারি মিলে রেশনিং করে নিতে হবে, যে আমি কত বড় কিডনির রোগীদের পানির লিমিটেশন করি যখন শরীর ফুলে থাকে, অর্থাৎ সেই ফোলাটা 3টা কারণে হয়, দর্শকদের বলি। আয়দার আপনার ফোলা যদি থাকে ধরতে হবে আপনার কিডনি কাজ কম করতে ডেফিনেটলি, তাহলে একটা হলো কিডনির, একটা লিভার আর একটা হার্ট, এই 3টা কারণে ফোলে। আর ফোলা থাকলে আপনি পানি কম খেতে হবে। আচ্ছা আমি সিম্পল এক্সাম্পল দিই, আপনার 2 লিটার করে পানি খাচ্ছেন, পেশাব হচ্ছে 500 বা 700, ইনসেন্সিবল লস কিছু গেল, বাকি 500 থেকে 600 ডেইলি আপনার বডিতে থেকে যাবে, তাহলে 7 দিনে 3-4 লিটার ফুলে যাবেন। কিডনি, কারণ কিডনি তাও এক্সিড করতে পারে না। স্যার চলে যাচ্ছে ডক্টর আনসারী আপনার কাছে। যাদের দীর্ঘমেয়াদী ডায়াবেটিস জনিত সমস্যায় ভুগছেন অথবা আনকন্ট্রোল যাদের ব্লাড সুগার এবং যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে, তাদেরও কিডনিতে এফেক্ট করার একটা সম্ভাবনা রয়েছে, এই সম্পর্কে আপনার মতামত কি এবং পরামর্শ কি? আমাদের দেশে গবেষণা দেখা যায় প্রায় 50% কিডনি রোগের কারণ হচ্ছে ডায়াবেটিস। এই পার্সেন্টেজটা হয়তো দেখা যাবে যে যতদিন যাচ্ছে বাড়ছে, কারণ হলো যে আমাদের দেশে ডায়াবেটিসের রোগীর সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে, এবং ডায়াবেটিস যদি আনকন্ট্রোল থাকে, মোটামুটি টাইপ 2 ডায়াবেটিস 10-15 বছর, তাহলে তার কিডনি কিছু না কিছু কোনো না কোনোভাবে আক্রান্ত হয়েছে, এটা নিশ্চিতভাবে বলা যায়। যে যদি প্রপার স্ক্রিনিং করা হয় ডায়াবেটিসের সব ধরনের পরীক্ষার পাশাপাশি, যে মাঝে মাঝে ইউরিন দিয়ে মাইক্রো অ্যালবুমিন যায় কিনা, এটা একটা খুব সেন্সিটিভ টেস্ট। এটা যদি করে দেখা যায় যে তার ইউরিন দিয়ে প্রোটিন যাচ্ছে খুব অল্প পরিমাণে, এতেই ধরে নিতে হবে যে তার ডায়াবেটিস জনিত কিডনি রোগ শুরু হয়ে গেছে। আজকের যে প্রতিপাদ্য বিশ্ব কিডনি দিবস কি আছে, যে আপনার কিডনি কি সুস্থ, দ্রুত শনাক্ত করুন। দ্রুত শনাক্ত করতে গেলে কি করতে হবে? ওই যে মাইক্রো অ্যালবুমিন, মানে সাধারণ ইউরিন আরিতেও হয়তো আমি পাবো যে নর্মাল, কিন্তু আমি যদি মাইক্রো অ্যালবুমিনটা টেস্ট করি এবং পজিটিভ পাই,
তখন আমাকে ধরে নিতে হবে, এটাও একটু হিসাব আছে যে 3 মাসের ব্যবধানে 2 বার পজিটিভ পেলে আমরা বলবো যে ওনার কিডনি আক্রান্ত। এই সব ক্ষেত্রে আমি যদি এত আর্লি ডায়াগনোসিস করতে পারি তাহলে কিন্তু এই রোগ সম্পূর্ণরূপে নিরাময় সম্ভব। অর্থাৎ কিডনি যে মাইক্রোঅ্যালবুমিন যাওয়া শুরু করেছে এটা কিন্তু আবার নর্মাল হয়ে যায়, এটা প্রমাণিত। সুতরাং দ্রুত শনাক্ত এবং দ্রুত শনাক্ত যদি আমরা এর আওতায় আনতে পারি তাহলে কিন্তু আমরা অনেক বড় বেঁচে যাব। দ্বিতীয় যে জিনিসটি বলতে চাই যে যাদের হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ রয়েছে অন্তত পক্ষে একটা পরীক্ষা করুন, সেটা হচ্ছে ইউরিন রুটিন এক্সামিনেশন বা ইউরিন আরি, যে আপনার ইউরিন দিয়ে প্রোটিন যাচ্ছে কিনা। যদি প্রোটিন যায় আপনি একজন কিডনি রোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হন। প্রোটিন যদি বেশি পরিমাণে যায় হতে পারে আপনার কিডনির প্রদাহ বা গ্লোমেরুলোনেফ্রাইটিস থাকতে পারে। সুতরাং সেটাও খুব আর্লি ডিটেকশন করলে, প্রপার ট্রিটমেন্ট করলে সুস্থতা সম্ভাবনা অনেক বাড়ে, রিস্ক ফ্যাক্টর অনেকটাই কমানো যায়। ডক্টর ইউসুফ আনসার এবং ডক্টর শামীম আহমেদ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। এবং আজ যে বিশ্ব কিডনি দিবস এবং এই কিডনি দিবস উপলক্ষে অ্যারিস্টো ফার্মা লিমিটেডকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যে এত চমৎকার একটা আয়োজন করেছেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি এরিট্রা গ্যালেন ক্রনিক কেয়ার অ্যারিস্টো ফার্মা লিমিটেডকে। স্যার আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আপনারা এত মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন ব্যস্ততার মাঝখানে এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন। ধন্যবাদ অ্যারিস্টো ফার্মা এনটিভি এবং সামনে যারা দর্শক আছেন, আপনারা কিডনি দিবসটা উদযাপন করুন এবং নিজেকে সুরক্ষা রাখুন কিডনির রোগ থেকে। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদেরকে ধন্যবাদ, এনটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ, অ্যারিস্টো ফার্মাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এরিট্রা গ্যালেন ক্রনিক কেয়ার ডিভিশন অফ অ্যারিস্টো ফার্মা লিমিটেড নিবেদিত সুস্বাস্থ্য প্রতিদিন প্রতিক্ষণ এই অনুষ্ঠানটি আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।